তো আজকে আমরা সারাদিন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা অনেকেই এখানে আছি যারা খাবার উপভোক্তা হিসেবে খাবারের সঙ্গে যুক্ত, কেউ কেউ আছেন যারা বিক্রেতা হিসেবে যুক্ত। তো সারাদিন আমরা আজকে আলোচনা করব যে এই খাবার বিষয়টা, তার উৎপত্তি কী, কীভাবে হলো এবং খাবারটাকে কীরকমভাবে দেখছি, তার সঙ্গে সমাজ ব্যবস্থা, রাজনীতি কীরকমভাবে জড়িয়ে আছে এবং আমরা অ্যাজ আ ট্রান্সফর্মার, অ্যাজ আ চেঞ্জ এজেন্ট কী করে আমরা খাবারের যে বর্তমান যে ব্যবস্থাটা চলছে সেই ব্যবস্থাটার বিপরীতে একটা সঠিক, নিরাপদ, প্রাকৃতিক খাবারের আন্দোলন তৈরি করতে পারি, তার রাস্তাগুলো কী কী সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর সঙ্গে আমরা চেষ্টা করছি যে কতগুলো কি সূচক নিয়ে আমরা বুঝবো যে কোনটা নিরাপদ খাবার, কাকে আমরা নিরাপদ খাবার বলবো, কীভাবে আমরা কমিউনিকেট করবো লোকের সঙ্গে, সেগুলো নিয়েও আমরা সারাদিন আলোচনা করবো। আমি 10-11টা ইন্ডিকেটার ব্যবহার করি খাবারটাকে নিরাপদ বলার জন্য। তার প্রথমটা হচ্ছে যে কোনো কৃত্রিম উপাদান নাই। কৃত্রিম উপাদান নাই মানে কি? কৃত্রিম উপাদান নাই মানে হচ্ছে সেই খাবারের সঙ্গে আমি কোনো রং, কোনো স্বাদবর্ধক কিছু বা সেটাকে দেখতে অন্যরকম হবে এরকম কিছু আলাদা করে মিশাই। সেই খাবারটা যে ফর্মে ছিল আমি চেষ্টা করেছি সেই ফর্মের কাছাকাছি রাখতে। বোঝা গেল? আলাদা করে রং ভেজা ইত্যাদি যেটা যেরকম ছিল সেরকমই আছে। বা আমি যদি ম্যাঙ্গো পাল্প বলি বা যদি বলি টমেটো সস, তার সাথে টমেটোই আছে, তাতে আমি কুমড়ো মেশাই না, আলাদা করে লাল রং দিই। এমনকি আমি বলবো আলাদা করে চিনিও দিই। টমেটো সস তো শুধু টমেটো। তো একটা বড় ইয়ে হচ্ছে যে কোনো কৃত্রিম উপাদান, আলাদা করে কোনো আর্টিফিশিয়াল জিনিস আমি কিছু মিশাই। 2 নম্বর হচ্ছে যে খাঁটি। খাঁটি মানে কি? মূল যে উপাদান সেইটার বদল হয়, পিওর যাকে বলে। তার মানে কি? যথাসম্ভব কম প্রসেস করেছি। প্রসেস করলেই তার সঙ্গে প্রিজারভেটিভ, তার সঙ্গে নানা রকম বলি, যেমন ধরা যাক অ্যান্টিবায়োটিক, নানা রকম লাগে। যেমন ধরা যাক আমি বলছি উদাহরণ যে এইটা যদি আপনি পেয়ারার জুস করেন, শুধু পেয়ারার জুস, তাহলে কিন্তু এই নিয়মটা আপনি মানলেন, ঠিক আছে, যে আপনার কোনো কৃত্রিম উপাদান দেখেন, কিন্তু আপনি এইটা মানলেন। তার কারণ কি? পেয়ারাটা প্রকৃতিতে তৈরি হয়েছে এই কারণে যে আপনি এটাকে কামড়ে খাবেন, কামড়ে খাবেন, চিবিয়ে খাবেন। পেয়ারার তো শুধু জুসটা আপনি খাবেন না, কি কাঁঠালের তো আপনি শুধু জুসটা খাবেন। ওই জন্য তো কাঁঠালটা তৈরি হয়, তার সঙ্গে ফাইবার আছে, তার সঙ্গে আরও 14টা জিনিস আছে। যখনই আপনি প্রসেসিং করবেন, যখনই আপনি সেটাকে গুঁড়ো করবেন, ভাঙবেন, রস করবেন, সেইটার সঙ্গে কিন্তু আরও অনেকগুলো জিনিস আপনি মিস করবেন। ফলে যে জিনিসটা যে ফর্মে আছে আমরা সেই ফর্মেই খাবো, সেই ফর্মেই বিক্রি করবো। এইটা একটা বড় জিনিস বলে আমার মনে হয়। কারণ পেয়ারার আসল গুণটা কিন্তু ভিটামিন সি আছে অনেক, কিন্তু মাথায় রাখতে হবে প্রচুর ফাইবার আছে, এটা ভীষণ জরুরি। হ্যাঁ, কাঁঠাল, যে কোনো জিনিস, যে কোনো ফল ধরুন, ফলের রস খাওয়া, ফল খাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ফলের রসটা খেলে আপনি হবে ঠিক আছে, কিন্তু ফল খাওয়ার যে উপকার সেটা আপনি পাবেন। ফলটা ওই চিবিয়ে, কামড়ে, ছিঁড়ে, তার বীজটা থুতু দিয়ে ফেলে, ওইটাই উপায় ফলটা খাওয়া। ওই জন্যই প্রকৃতিতে ওইভাবে তৈরি হয়েছে, নাহলে ওরমভাবে তৈরি হতো, নাহলে অন্য কিছুভাবে হতো। তো এইটা 2 নম্বর জিনিস। এই দুটো হচ্ছে মূলত গুণগত জিনিস, গুণগত দিক, হ্যাঁ, গুণগত ইন্ডিকেটর, গুণগত সূচক। বাকিটা আমি একটু প্রাকৃতিক সূচকে যাচ্ছি। এবারে আমি 3টে সূচকে ভাগ করেছি, একটা গুণগত সূচক, একটা প্রাকৃতিক সূচক, আর একটা হচ্ছে সামাজিক সূচক। খাবারের এই 3টে সূচক আমি দেখাচ্ছি। এই দুটো হলো গুণগত সূচক। এবার প্রাকৃতিক সূচকটা কি? যেটা আগেও আলোচনা হচ্ছিল, যে বেশি দূর থেকে আসেনি, খাবারটা বেশি ট্রাভেল করে, তাহলে এটা ফ্রেশনেস নষ্ট হবে, এটার সঙ্গে প্রিজারভেটিভ দিতে হবে,
আপনি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু খাবারটার গুণ নষ্ট হয়। বেশি দূর থেকে আসে, বেশি ট্রাভেল করে, বেশি রাস্তা পেরিয়ে আসে, সেইটা একটা বড় বড় বিষয়। 3 নম্বর, এটা আমি বলছি প্রাকৃতিক সূচক। এবারে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যেন কাজ করেন, এখানে কি বলছিলেন ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ। তো একটা বড় বিষয় বুঝতে পারছেন, ট্রাভেল করলে তার কার্বন ফুটপ্রিন্ট বেড়ে যাবে। তো কার্বন ফুটপ্রিন্ট বাড়া মানে হচ্ছে সেটার জন্য বেশি তেল পুড়বে, সেটার জন্য বেশি জ্বালানি পুড়বে, সেইটার জন্য দামও বেড়ে যেতে পারে। এদিকে দামও বাড়ছে, এদিকে খাবারের কিন্তু কোয়ালিটিও কমছে ট্রাভেল করলে। হ্যাঁ, 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কম ও নিরাপদ প্যাকেজিং। এইটা একটা কিন্তু চিন্তার বিষয় আমাদের জন্য। আমরা চেষ্টা করব যে প্লাস্টিক প্যাকেজিং অ্যাভয়েড করার, প্লাস্টিকটা অ্যাভয়েড করা যায় কিনা। কারণ আপনারা জানেন যে প্লাস্টিক একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটা আমরা ম্যানেজ করতে পারছি না। প্লাস্টিক একটা আনম্যানেজেবল সমস্যা হচ্ছে, এবং এখন মায়ের দুধে অবধি প্লাস্টিক পাওয়া যাচ্ছে, মাইক্রোপ্লাস্টিক। আপনারা করেন কিনা জানি না, আমাদের সংগঠনের কৃষকরা, মানে আমি যেখানে কাজ করি সেখানে কৃষকরা এখনও করছেন, আমি কিছুতেই বন্ধ করতে পারছি না, যে প্লাস্টিক মালচিং। হ্যাঁ, এটা কিছুতেই বন্ধ করতে পারছি না। এটা বোধহয় সরকার থেকেও প্রবলভাবে প্রমোট করা হচ্ছে। মাথায় রাখবেন, প্লাস্টিক মালচিং কিন্তু ওই মাটিতে মাইক্রোপ্লাস্টিক মিশে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা। এইটা উপকার পাচ্ছেন কৃষকরা, এ কথা ঠিক কিন্তু। হ্যাঁ, এটা অস্বীকার করে লাভ নেই, প্লাস্টিক মালচিং উপকার পাচ্ছেন। কারণ মানে দুটো উপকারই পাচ্ছে। সেটা হচ্ছে যেখানে আপনার মাটিতে জল কম, জলের টান রয়েছে, সেখানে 3 রকম উপকার পাচ্ছে। জলের টান রয়েছে, সেখানে জলটা থাকছে, ময়েশ্চার রিটেনশন হচ্ছে, যেটা ধরা থাকছে, কিছুটা হলেও আর্দ্রতা থাকছে মাটিতে। 2 নম্বর হচ্ছে আগাছা উঠছে না। 3 হচ্ছে যেটা এখন দেখছি, যে অতিবৃষ্টি হলেও কিন্তু মাটির গাছের গোড়ায়, চারা গাছের গোড়ায় বিশেষত জল জমাটা অ্যাভয়েড করা যাচ্ছে। ফলে এটা কিন্তু উপকার আছে, কিন্তু সব জিনিসেরই উপকার থাকলে সেটাকে মানতে হবে, এটা নাম হতে পারে, কারণ এর ক্ষতিটা অনেক বেশি। এখন তো ন্যানো প্লাস্টিকও, আগে তো মাইক্রোতে থেমেছিলাম আমরা, এখন তো ন্যানো প্লাস্টিক, ওটা আরও বেশি ক্ষতি। হ্যাঁ, তো এইটা কী করা যায় আমি জানি না, এই প্লাস্টিকের বিষয়টা। তো প্যাকেজিংও মুশকিল হচ্ছে, কিছু কিছু জিনিসের প্যাকেজিং আপনার প্লাস্টিক ছাড়া করার উপায়, যেমন হয়ে যায় মশলা, আরও বিশেষ করে বলতে হবে হলুদ, মুড়ি, হলুদ। যেমন হলুদ আপনি যেই প্লাস্টিক ছাড়া করবেন, ওটা লবণ, জল টেনে নেবে। লবণ তো নয় আমরা উৎপাদন করছি না, দুধ প্যাকেজিং, দুধে তো তাও আপনার কাঁচের বোতলে হওয়া সম্ভব। মানে ভাবতে হবে আমাদের, যে এই চক্রটা তৈরি করতে হবে। যে ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে সুন্দরিনী বলে, হ্যাঁ, এটা সার্চ করে দেখতে পারেন, ওরা খুব ইন্টারেস্টিং কাজ করছে। কি নাম? সুন্দরিনী, সুন্দরিনী পুরস্কার বাংলা সুন্দরিনী। এটা সুন্দরবনের একটা মিল্ক কোঅপারেটিভ, কৃষকদের কোঅপারেটিভ। তারা ওই ওদের একটা চিলিং কাউন্টার আছে সুন্দরবনে, আর ওই কিছু গাড়ি আছে। হ্যাঁ, তারা ওই গাড়ি করে দুধ সংগ্রহ করে, চিলিং কাউন্টারে আসে। সেই চিলিং কাউন্টার কলকাতায় আসে। এটা সুবিধা হচ্ছে কলকাতাটা কাছে বলে, চিলিং কাউন্টার কলকাতায় আসে, ওইখানে ওরা পাস্টুরাইজ করে বোতলে ভরে, কাঁচের বোতলে ভরে বাড়ি বাড়ি দেয়। ঠিক আছে, এবারে ধরা যাক আজকে আপনি নিলেন, ওটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন, প্রতিদিন নিতে পারেন, একদিন ছাড়া নিতে পারেন, 4 দিন ছাড়া নিতে পারেন। মানে বুধবার এসে দিয়ে গেল, বৃহস্পতিবার এসে একটা নতুন বোতল দিল, পুরোনো বোতলটা নিয়ে গেল। এরকমভাবে ওরা চালাচ্ছে। এবং বোতলের জন্য আমি একটা টাকা জমা রাখি, খুব সামান্য টাকা, 15 টাকা জমা রাখতে হয়, কিন্তু রাখতে হয়। তো এইভাবে ওরা চেষ্টা করছে এটাকে ডিল করার। আপনারা ভাবতে পারেন এটা করা যায় কি। এই জিনিস কিন্তু তেলের বোতলে হতে পারে, আচারের বোতলে হতে পারে, অনেক কিছুতে হতে পারে। কিন্তু এখানে আবার আরেকটা মুশকিল আছে এবং একটা সম্ভাবনাও আছে, এটা বলে রাখি। হচ্ছে এই বোতলগুলো পরিষ্কার করা একটা ঝামেলা। হ্যাঁ, এইগুলো যেহেতু প্রচুর গন্ডগোল হয়ে যেতে পারে, দুধ পচে গেলে, দুধ একটা এমন সাংঘাতিক জিনিস, এক ফোঁটা কিছু হলে সেটা গেল, ফলে ওইটাকে স্টেরিলাইজ করতে হবে। যদি আমরা 20 জন এরকম বিক্রেতা যারা কাঁচের বোতল নিয়ে ডিল করব, এক জায়গায় হতে পারি, এবং যদি একটা স্টেরিলাইজিং ইউনিট বসানো যায়, সেটা কিন্তু একটা ভালো বিজনেস। মানে
বোতল পিছু 1 টাকা করে নিলেও তা কিন্তু একটা ভালো বিজনেস চলবে এবং স্টেরিলাইজিং ইউনিটটা বসে একটা অটোক্লেভ বসাতে হবে, খুব বেশি দামি মেশিন নয় সেটা। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিজনেস হবে, এটা কিন্তু একটা কোয়ান্টাম লিপ হবে। তখন কি এটা প্রাকৃতিক থাকবে আসলে স্টেরিলাইজ করার পরে? এটা তো গরম জল, বেসিক্যালি গরম জল দিয়ে গরম জল দিয়ে শুধু সিদ্ধ করবে, গরম বাষ্প দিয়ে ফোটানো হবে। এটা প্রাকৃতিক। বোতলটা ধুইবো, বোতলটা গরম গরম, আচারের ক্ষেত্রে এইটা আপনি সাধারণভাবে করতে পারবেন না, ওটা করলে ওই কিছু না কিছু থেকে যাবে। দুধ জাতীয় জিনিস হ্যান্ডেল করা খুব মুশকিল, ফলে ওটা সবচেয়ে সেফ উপায়, প্রাকৃতিকভাবে সবচেয়ে সেফ পদ্ধতি। হ্যাঁ, তো অটোক্লেভের খুব বেশি দাম নয়। কেউ কোনো এন্টারপ্রেনার যদি ভাবেন যে আমি একটা বিজনেস করবো, মানে অবশ্যই সবারই সঙ্গে আসতে হবে। তারা বলবে আমি প্রতিদিন তোমাকে 1 বস্তা বোতল দিয়ে আসবো, তুমি পরের দিন আমি পরিষ্কার করবো, তার জন্য বোতল পিছু তোমাকে 1 টাকা করে দেবে। তো দিনে যদি 500 বোতল পরিষ্কার করে তাহলেই তো তার একটা, মানে 1 টাকাটা এখন কম বললাম, বেশি হতে হবে, তাহলে তো ইলেকট্রিকের খরচাটা পোষাবে না। কিন্তু ভাবা যেতে পারে, কারণ এই প্লাস্টিক প্যাকেজিং কিন্তু একটা মস্ত বড় সমস্যা হচ্ছে। এবং প্লাস্টিক থেকে মাইক্রোপ্লাস্টিক যে খাবারে ঢুকছে না তার কোনো গ্যারান্টি নেই, আর কী করে ঢুকছে আমরা কেউ জানি না, কীভাবে প্লাস্টিক কোথা থেকে কোথায় যাচ্ছে। 60 ডিগ্রির বেশি যদি কোনো কারণে প্লাস্টিকে কোনো খাবার ওঠে, তাহলে হেভি মেটাল, মানে সীসা জাতীয় মেটাল, মানে প্লাস্টিক আসলে একটা লিকুইড জিনিস। হ্যাঁ, প্লাস্টিককে ওইরকম যে ফর্মে আমরা দেখি এটাকে শক্ত করা হয়, একটা হেভি মেটাল দিলে এটা শক্ত হয়ে যায়। অনেক সময় সীসা হয় বা অন্যান্য জিনিস হয়। এবং এই যে কেমিক্যাল বন্ডিংটা প্লাস্টিকের অণুর সঙ্গে ওই হেভি মেটালের যে বন্ডিং, সেটা খুব শক্তিশালী বন্ডিং নয়, অল্প টেম্পারেচারে হেভি মেটালটা বেরিয়ে আসে। ফলে 60 ডিগ্রি টেম্পারেচার উঠলেই কিন্তু হেভি মেটাল লিচিং হওয়া সম্ভব প্লাস্টিক। ফলে অনেকে আমি দেখছি আজকাল গ্রামে তো সাংঘাতিক হচ্ছে, মানে চা নিয়ে যাচ্ছে প্লাস্টিকের বোতলে। হ্যাঁ, ওয়ান টাইম চা তো গ্লাসে, এটা তো একেবারে কমন হয়ে গেছে, প্রেস্টিজিয়াস বিষয় হয়ে গেছে। কেউ কারো মুখে লাগানো ইয়েতে খাবে না, কিন্তু সে হেভি মেটাল খাবে। এনিওয়ে, তো প্লাস্টিকটা অ্যাভয়েড করা যায় কিনা অ্যাজ আ প্যাকেজিং ম্যাটেরিয়াল। এবং সম্ভব হলে আমাদের একজন রিটেলার আছেন, সে চেষ্টা করছে, ওটা হচ্ছে লেটস রান গ্রিন, ওই রিটেলারটার নাম। সে চেষ্টা করছে, সে কোনো কিছুই প্যাকেজ বিক্রি করে না, সে সবটাই লুজ বিক্রি করে, আর সেই জন্য তার হোম ডেলিভারিও নেয়। হ্যাঁ, সে হোম ডেলিভারি দিলেও বোধহয় সে থলি করে নিয়ে যায়, মেপে দেয়, কিছু একটা করে, সে প্লাস্টিক নেয় না, কাগজের প্যাকেটে দেয়। সেই জন্য সে আমাদের অনেক মেলাতে যেতেও চায় না, যেতে পারেও না। কিন্তু সে ওইটা আনকম্প্রোমাইজিং ইয়েতে করছে যে আমি এটা করবো না, প্লাস্টিক আমি দেবো না, আমি কাগজের ঠোঙাতেই দেবো, আর আমি দরকার হলে আমার ব্যবসার মাল খাবে, আমি হোম ডেলিভারি করবো। অনেকে করছেন যে আমি দাম বেশি নিচ্ছেন, 15 টাকা করে বেশি পড়ছে আমার। এটা আরেকটা এখন, মানে যদিও ওই পলির একটা বিকল্প, ওই যে আমাদের বাংলাদেশের যে মোবারক খান বা এরকমের আরো কয়েকজন, যে আরো কয়েকজন করেছেন কিনা জানি না, মোবারক খান নামের এক ভদ্রলোক, ওই যে বিজ্ঞানী, এবং ওটা একদমই বায়োডিগ্রেডেবল। হ্যাঁ, সো বিশেষ করে শুকনো জাতীয় জিনিসের জন্য আমরা কিন্তু, এবং সে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে না বলে শুধুমাত্র এটাকে করতেও দিচ্ছে না, ইয়ে করতে পারছে না। তো এটাকে আমরা দ্রুতভাবে করতে পারি, ওনার সঙ্গে কথা বলে আমরা এটাকে নিয়ে 2016 সালে একটা ডকু ফিকশন বানিয়েছিলাম। তো তখন তার সাথে তার ফ্যাক্টরিতে গিয়ে, বাওয়ানি জুট মিল সেই ইয়েতে, যে আমরা ওখানে ফ্যাক্টরিতে গিয়েছিলাম, সে সোনালী ব্যাগ নামে একটা ব্যাগ ইয়েও করছে, বাজারজাত করছে ও স্মল স্কেলে, কিন্তু বিগ স্কেলে পাচ্ছে না, কারণ কোনো কর্পোরেট কোম্পানি আসছে না, সরকার আসছে না। উনি যদি স্মল স্কেলে করেন, যদি আমরা যারা আছি তারা যদি করে দেন, তো এইটা একটা সহজ আর কি, যে অন্তত ওকে, যেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, যেমন মশলার কথা বললে বা হচ্ছে কি, হ্যাঁ, যে এইরকমের জিনিসগুলো আরামসে কিন্তু এটা হতে পারে, যেটা পানিতে কিছুদিন থাকলেই পচে যায়। সুন্দর। আমি যেটা জানি একটা সমস্যা হচ্ছে, ওইটার দামটা একটু বেশি, এখানে পলিথিনের তো তারপরেও তো যেটা সম্ভবই হচ্ছে না কোনোভাবে, সেটার থেকে হয়তো বা, কিন্তু বিগ স্কেলে যেতে পারলে আস্তে আস্তে, বা অ্যাটলিস্ট স্কেলে আমাদের মনে এই ধরনের কাজগুলোকে সাপোর্ট করা উচিত, যাওয়া উচিত, এবং আমাদের এদের সঙ্গে থাকা উচিত। হ্যাঁ, তো সেটা একটা বড় বিষয়, যে কম ও নিরাপদ প্যাকেজিং। এইটা হয়তো আপনাদের ক্ষেত্রে খুব জরুরি নয়, কিন্তু আমি যেহেতু ইন্ডিকেটর করছিলাম, তাই ইন্ডিকেটর করে রাখছি একটা। সেটা হচ্ছে যে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করেছি কিনা আমি, মানে আমার উৎপাদনের সময় আমি রোদে শুকাইছি কিনা,
আচারটা রোদে শুকাচ্ছে কিনা বা সোলার সোলার পাওয়ার ইউজ করেছে কিনা, এটা আস্তে আস্তে খুব জরুরি হয়ে উঠবে। আমি তো কালকে আস্তে আস্তে অবাক হলাম যে এখানে একটা গ্যাসে তৈরি মানে গ্যাসে পোড়ানো ইট উৎপাদনের ফ্যাক্টরি আছে। আচ্ছা, বাংলাদেশে বেশ কিছু আছে। খুব সাংঘাতিক ব্যাপার, মানে লোকে গ্যাস দিয়ে রান্না করতে পারছে না, ওরা ইট তৈরি করছে। মানে পরিবেশ বান্ধব বলছে বটে, কিন্তু আমার কেমন একটা লাগলো আর কি, ঠিক বুঝতে পারলাম না এটা ঠিক ভালো বলা উচিত না খারাপ বলা উচিত বুঝতে পারলাম না। আমি কখনো দেখিনি এরকম। আমাদের তো এখন মানে বাড়িতে সংযোগ দেওয়া বন্ধ, সব ইন্ডাস্ট্রিতে এই অবস্থা থাকলে তো সম্ভব। বাড়িতে কিন্তু আর সংযোগ দেওয়া হয় না প্রাকৃতিক গ্যাসে, মানে শুধু ইন্ডাস্ট্রিগুলোর জন্য সাংঘাতিক। তো যাই হোক, আমরা এই সোলার এনার্জি কারো ব্যবহার করতে পারছি কিনা আমাদের খাবার প্রক্রিয়াকরণের কাজে, এটা খুব জরুরি বিষয় বলে আমার মনে হয়। এবং সেইটার জন্যে হয়তো যারা ইঞ্জিনিয়ার আছেন, লো কস্ট সোলার কুকার, লো কস্ট সোলার ড্রায়ার, কম খরচে সোলার ড্রায়ার ব্যবহার করা যায় কিনা, তৈরি করা যায় কিনা, সেইগুলো করতে হবে। খুব কঠিন না, নিজেই দু একটা মডেল তৈরি করছি, ভালোই কাজ করে। প্লাস্টিক দিয়ে, মানে সাদা প্লাস্টিক দিয়েই হতে পারে সোলার ড্রাইংয়ের কাজ। আর এমনি শুকোলে যেটা হয় না, মুশকিল হয় যে ওই তখন ওই পাখির বিষটা পড়ছে কি নোংরা এসে পড়ছে। আমি করছিলাম ওই মানে আপনাদের আফ্রিকার কাজ দেখে এটা আমি করছি। হ্যাঁ 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 আফ্রিকায় আপনাদের কিন্তু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে, বাসায় কাজ বানাইছি। করছে? হ্যাঁ, কাজ আছে। হ্যাঁ, অসুবিধা নেই, ভালোই কাজ করবে, খুব সিম্পল, খুব সিম্পল টেকনোলজি। খুবই সিম্পল কিন্তু কাজ হয়। আমাদের লাল মরিচগুলো তো ধরেন যে রোদে শুকালে নষ্ট হয়ে যায়, ওগুলো রঙও ঠিক থাকে। রঙও ঠিক থাকে, হ্যাঁ, সেটা খুব বড় ব্যাপার। যে আপনি যদি মশলা ওইটার তলায় শুকান তাহলে রঙটাও ঠিক থাকবে। মানে যেমন পাতা, ধরা যাক তোমাদের তুলসী পাতা চা আমরা খেলাম, তো যদি তুলসী পাতাটা আমরা শুকিয়ে চা হিসেবে বিক্রি করতে পারি, সোলার ড্রায়ার। তো সেটা কিন্তু যদি এমনি রোদে শুকানো হয়, ওটা কালো হয়ে যায়। যদি সোলার ড্রায়ারে শুকানো হয়, মানে একটা প্লাস্টিক শিটের নিচে, তাহলে কিন্তু ওই সবুজ রঙটা সবুজই থাকে এবং পাতাটা শুকিয়ে যায়। এরকম ভাবে করা যায়। শুভ যখন করেছে বলছে, শুভর কাছ থেকে শিখে নিতে পারি আমরা। না, এটা তো যারা ইয়ের নিতেও পারে, ব্যবহার করতে পারে। আমি তো শুধু এক টাকের করছিলাম, চাইলে এটা 10-12 টাকের করা সম্ভব। আমরা তাজাকিস্তানে করেছি, ওরা আপেল শুকায়, ওদের দেশে প্রচুর যেহেতু আপেল ইত্যাদি ফল আছে, আপেল, আনারস এখানে শুকানো দিতে পারে। শেখানো যায়। হ্যাঁ হ্যাঁ, মডেলটা কোথায় পেতে পারি? এই যে মানে ব্ল্যাকবোর্ডটা, এটারে যদি আপনি পাত ধরেন, চারদিকে বাঁশ লাগায়, উপরে একটা পলিথিন লাগাই দিবেন, একটু এইভাবে রাখবেন, এই দিক দিয়ে বাতাস ঢুকবে। গরম বাতাসের ব্যবস্থা করতে পারলে আরো ভালো। একটা ইয়ে রাখতে হবে, ওই কি বলে, ওই এক্সস্ট ফ্যান, হোল রেখে একটা এদিকে একটা এক্সস্ট ফ্যান যে হাওয়া ঢোকাবে, আর ওদিক দিয়ে ওইদিকে একটা একটা উপরে একটা এক্সস্ট ফ্যান যে হাওয়া বার করবে। আচ্ছা, এটা মানে ইউটিউব লিংক পাওয়া যাবে কি? মানে এটা আমার কাছে আছে। ওর কাছে আছে কি নামে আছে? আপনি মানে সোলার ড্রায়ার আফ্রিকা দেন, সোলার অনেকগুলো ড্রায়ার। পাবেন। ঠিক আছে। আমার কাছে কিছু ম্যানুয়াল ট্যানুয়াল আছে, আমি কাউকে একটা শেয়ার করে দেবো, তাহলে আপনারা করে নিতে পারবেন। খুব সহজ। এগুলো আনারস শুকিয়ে বিক্রি করা, পেয়ারা করা খুব মুশকিল, পেয়ারা প্রচুর পাই যায়। আর আম শুকিয়ে বিক্রি করতে পারেন। মরিচ, আনারস, এই অঞ্চলে মরিচ অনেক নষ্ট হয়, মানে ওইটার মরিচ, হলুদ শুকানো যায়। হলুদ শুকানো যাবে। মাঝে মাঝে আমি 4 বছর আগে করলা করছিলাম। হ্যাঁ, করলা খুব ভালো হবে। এটা অনেক ভালো থাকে। হ্যাঁ। আমি দেখছি যে এটা 80% ওকে। করলাটা শিশুম করোনার প্রথম দিকে, হ্যাঁ তখন বাজারে 10 টাকা কেজি করলা ছিল। হ্যাঁ, তখন আমি ব্যাপক হারে ওটা করছিলাম। দেখা যায় যে এটা ভালো। এটা কিন্তু কোনো বিকল্প নাই, কারণ খাদ্য অভাব দেখা দিবে, তখন তখন জাস্ট এটা ই করলে বাড়তিগুলা কিন্তু ওই সময় সাপোর্ট দিবে। রাজস্থানে রাজস্থান বলে ধরুন মরুভূমি একদম, ওদের তো মানে ওই বর্ষাকাল ছাড়া কোনো চাষ হয় না, শীতকালে একটু একটু হয়। ওরা গরমকালে পুরো সবজিটা, শীতকালে সবজি শুকিয়ে রাখে, মানে যা ওরা উৎপাদন করে সেটাকে শুকিয়ে রেখে, সেইটা ওরা গরমকালে খায়। ইভেন এই যে টমেটো যে সারা বছর খাওয়ার শখ, তো এই খাওয়ার শখ তো এইভাবে মেটানো যেতে পারে। ড্রাই করে। টমেটো ড্রাই করে রেখে দিল, টমেটো ড্রাই, টমেটো গুঁড়ো, তাই না, গুঁড়ো রেখে দিল, সারা বছর এটা অল্প অল্প দিয়ে তরকারির মধ্যে দিয়ে খেতে পারে। কোয়ালিটি ভালো থাকে? যদি করা যায় এটা যদি তোমার এই নাম লাগে। ফ্রিজিং এর চেয়ে ভালো থাকে। ফ্রিজিং এর চেয়ে ভালো থাকে। তাই? আসলে খাবার খারাপ কোত্থেকে হয়? খাবার খারাপ হয় যদি খাবারের মধ্যে জল থাকে। জলটাকে বের করে দিতে হবে, কারণ জল হচ্ছে আমাদের সমস্ত প্রাণের পচনশীলের মানে সমস্ত প্রাণ, ব্যাকটেরিয়া তৈরি হতেও জল লাগবে। জল যদি আমরা বের করে দিতে পারি কোনোভাবে, তাহলে প্রাণ শেষ, আর ওখানে আর কিছু করতে কেউ আসতে পারবে না। আচ্ছা, এই যে ডালে পোকা লাগা, সকালে কে বলছে, আলাপ করছিলেন যে চাল ডালে পোকা লাগছে প্রচুর, তার একটা বড় কারণ হচ্ছে আমরা ঠিক সময়ে ডালটাকে হারভেস্ট করতে পারি, হারভেস্ট প্যাকেট। যদি ডাল ঠিক মতো না শুকায়, ডালে পোকা লাগার চান্স কিন্তু বেড়ে যাবে।
আর ডাল যেহেতু অত্যন্ত প্রোটিন আছে, ডালে পোকা লাগার সম্ভাবনা আরও বেড়ে যায়। ফলে ডাল ঠিকঠাক সময়ে শুকানো, মানে ঠিক মতো শুকানো, এটা খুব জরুরি। আগে চাল দাঁতে কেটে চাষিরা দেখতে শুকাইছে কিনা, এগুলো দাঁতে, আমরা তো এখন সেই স্কিল হারাই গেছি, আমরা কিভাবে পারি না। কিন্তু রোদ লাগে না চাল শুকাতে, আমরা জানি না ধানটা শুকাইছে কিনা, চালটা শুকাইছে। আগে লোকে দাঁতে কেটে বুঝতে পারতো যে এটা শুকিয়েছে না পুরোটা শুকায় না। তো সেই গানগুলো তো গেছে, যাই হোক। তো সোলার ড্রায়ার একটা উপায়, আর একটা উপায় হচ্ছে যে এই ডাল টাল ইত্যাদির জন্য একটা মেশিন কিনতে পাওয়া যায়, খুব বেশি দাম না, যেটাতে আপনার ওই ময়েশ্চার মিটার, হ্যাঁ, যেখানে আপনাকে ওই মিটারটা, ওটা থার্মোমিটারের মতো একটা জিনিস, বলে দেবে যে কতটা ময়েশ্চার আছে, হ্যাঁ, মানে কতটা ঠিকঠাক শুকিয়েছে কিনা। তো ওইটা যদি করতে পারেন তাহলে কিন্তু ডালের শেলফ লাইফ অনেক বেড়ে যায়, যদি ঠিকঠাক শুকোতে পারে। আর আরেকটা হচ্ছে যারা একটু বড় স্কেলে করছেন, যদি ভ্যাকিউম প্যাকিং করতে পারে ডাল আর চালে, হ্যাঁ, ভ্যাকিউম প্যাকিং মনে হচ্ছে হাওয়াটা পুরো বার করে নিতে পারে, বের করে দিন। যদি সম্ভব, তাহলে কিন্তু আপনার Preservative ছাড়াই চাল ডাল প্রিজারভেটিভ ছাড়া বছরের পর বছর থেকে 15,000 টাকা হলে পাওয়া যায়। 15,000 টাকা দাম বলতে শুরু। তাই। ভ্যাকিউম প্যাকিং করে দিলে কিন্তু চাল ডালের পোকা লাগার সমস্যা থেকে আপনি বেঁচে। আর যদি ডিম থেকে যায়, তাহলে ডিম থাকলেও ফুটবে না, অক্সিজেন নাই কিন্তু। কিন্তু প্লাস্টিক ছাড়া অন্য কোনো কিছুতে করা যায় এটা? প্লাস্টিক আমরা ওই জায়গায় ধরা ওইটা একটা মুশকিল, সবটা করতে পারবেন না, হোম ডেলিভারি কিছু কিছু যথাসম্ভব চেষ্টা করবো। না, ওই যে যদি আপনি ওই বায়োপ্লাস্টিক যদি ওটার করতে পারেন, তখন আবার এটার সুযোগ নিতে পারবেন। আসলে কিছু ইয়াং ছেলে, এখানে অনেক ইয়াং ছেলে আছে, তাদের না একটু এই টেকনোলজিগুলো নিয়ে ভাবতে হবে কি করা যায়। মানে আমরা এই টেকনোলজি বলি না, যে ডিজিটাল টেকনোলজি আর টেকনোলজি সাহায্য নাও, এইগুলো তো আসল টেকনোলজি, এগুলো আমাদের সাহায্য করবে। এই সব ড্রোন ফোন হ্যান ত্যান ভেবে লাভ নেই, ওগুলো দিয়ে কিছু হবে, ড্রোন দিয়ে পেস্টিসাইড দিচ্ছে, অযৌক্তিক কথাবার্তা। আমাদের মতো দেশে যাদের মানে 10 পা গেলে জমি শেষ, ছোট ছোট জমি, সেখানে কি আপনি পেস্টিসাইড মিক্স ক্রপ করে, মিশ্র ফসল করছে, 4-5টা ফসল মিশায় করছে, কি পেস্টিসাইডের ডোজ হবে সেখানে? অযৌক্তিক কথাবার্তা। এই এখন ভারত সরকার প্রচন্ড চেষ্টা করছে প্রমোট করার, বাংলাদেশ সরকার তো আমার ধারণা নিয়ে নিবে, এটা বেশি দিন বাকি নেই, ওগুলো ড্রোন দিয়ে পেস্টিসাইড দেয়, আরো এক কেলেঙ্কারি হবে। তো টেকনোলজি দরকার, এই টেকনোলজিগুলো একটু দরকার আমাদের, যারা টেকনোলজি নিয়ে কাজ করছেন, বিশেষত যারা ইয়াং আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা একটু ভাবুন যে ভ্যাকিউম প্যাকিং আমি কি করে করবো, উইদাউট প্লাস্টিক ভ্যাকিউম প্যাকিং করা যায় কিনা। হ্যাঁ, সোলার ড্রায়ারের কি লো কস্ট মডেল হতে পারে যেটা বাড়িতে বাড়িতে করতে পারে, লোকে বড়ি করবে, জ্যাম করবে, জেলি করবে, আচার করবে, বাড়িতে বাড়িতে করবে। তবেই না যে স্বপ্নটার কথা আমরা দেখছি যে লোকালাইজড হবে, তবেই না আমি প্রাণের জিনিস কিনবো না, আমি আমার বাড়ির জিনিস খাবো। আমাকে তো ইঞ্জিনিয়ারদের হাত ধরতে হবে, ইঞ্জিনিয়ার তো আমাদের হেল্প করে না, ইঞ্জিনিয়ার তো কোথায় কোথায় ছুটছে, বড় বড় মেশিন করবে, বড় মেশিন আমাদের দরকার নেই। ইভেন কাচের বোতলেও কিন্তু মানে যদি ভ্যাকিউম ড্রায়ার ভ্যাকিউম প্যাকেজিং এর না, ওইটা করা যায়, একটা সিস্টেম আছে এটা যেতে পারে। আপনার। আমরা জেলির করতেছি, আনারসের জেলি, হ্যাঁ, জেলির কাচের বোতলে ওটা গলা পর্যন্ত একটা পাত্রে পানিতে চুবায় মোম দিয়ে যদি ফোটানো যায়, তাহলে এটা স্টেরাইলও হয় প্লাস ভ্যাকুয়াম হয়ে যায়, ভিতরে বাতাসটা বেরিয়ে যায়, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এটা আমরা পারছি, আর এটা টেকনোলজি শিখে গেল, তাহলে যদি এটা ইউটিউব থেকে দেখা, কিন্তু কাঁচা। না, এটা কাজ আছে। এর উপরে একটা ওই যদি মৌমাছির মোম পাওয়া যায়, হ্যাঁ, মোমের সেই মোমের একটা আস্তরণ দিয়ে দিলে ও আজন্ম থেকে যাবে। আচ্ছা, হাওয়া আর জল খাবার থেকে বের করে দিতে হবে, এটাই পচন প্রক্রিয়া। এটা যদি বের করে দিতে পারেন, আপনার খাবারের শেলফ লাইফ অনেক বেড়ে যাবে। এতে পুষ্টিগুণের কোনো না। হবে পরবর্তীতে ব্যবহারের ক্ষেত্রে? না, পুষ্টি একটু কমে না, আমাদের পুষ্টি কেন কমবে? পুষ্টি তো আপনি যা করার সিল করে দিলেন। সিল হয়েছে। মানে ওটা হচ্ছে ওই যে মানে শীত ঘুমে চলে যাওয়ার মতো। হ্যাঁ, শীত ঘুমে চলে যাওয়ার মতো, কিন্তু না এরকম মানে কাঁচা খাবার খেলে আর শুকনো খাবার খেলে তো ডেফিনেটলি একটু আলাদা হবে, সেটা তো একটু আলাদা হবে, কিন্তু না খাওয়ার থেকে তো ভিটামিন এটা মাইনাস, হ্যাঁ ভিটামিন এটা একটু মাইনাস হয়ে যাচ্ছে। ভিটামিন এ যাবে, হ্যাঁ সেগুলো সেটা যাবে, আবার একটু কাঁচা খাবার থেকে আপনার পোষায় নিতে হ্যাঁ হবে। ওগুলো থেকে পুষিয়ে নেবেন। কিন্তু ওইটা মাথায় রাখবেন যে যেটা কথা হচ্ছিল যে জ্বালানি, একটু আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার কারা আছেন, একটু হেল্প করুন আমাদের, যে আমরা কি করতে পারি। বেশ,
হ্যাঁ, এইটা তো খুব সহজ। এইটা আমরা সবাই মেনে চলার চেষ্টা করি। সেটা হচ্ছে জিনিসটা প্রাকৃতিকভাবে উৎপাদিত, সেখানে আমি সার দিই নাই, বীজ দিই নাই, মাটির তলার জল দিই নাই। এটা আমরা সবাই মেনে চলি। এবং আমরা বলছি প্রাকৃতিকভাবে উৎপাদিত, আমি কিন্তু জৈবভাবে বলছি না। এইখানে আমি জৈবকে আলাদা করার চেষ্টা করছি। প্রাকৃতিকভাবে উৎপাদিত মানে প্রকৃতির নিয়ম মেনে উৎপাদন করা হয়েছে। প্রকৃতির নিয়মগুলো কি? প্রকৃতির নিয়ম হচ্ছে প্রকৃতি মনোক্রপিং মানে না। প্রকৃতি এক ধরনের ফসল একটা জায়গাতে হবে এরকম প্রকৃতি বিরুদ্ধ। আমি মিশ্র ফসল করছি, আমি একই জায়গায় একই ধরনের ফসল বারবার করে গেলে সেটা প্রকৃতির নিয়ম নয়। প্রকৃতি ক্রমাগত নিজেকে বদলায়। একটা আপনি জঙ্গলে যান, দেখবেন এই বছর যে গাছের প্রাধান্য 3 বছর পরে অন্য ধরনের গাছ কিন্তু ধীরে ধীরে আসছে। হ্যাঁ, তাহলে প্রকৃতি কিন্তু নিজেকে বদলায়, সাকসেশন বলে এটাকে, নিজেকে বদলায়। ফলে আমাদেরও ওই বদলটার মধ্যে দিয়ে যেতে হবে। সেজন্য আমরা বলি ক্রপ রোটেশন, ফসল চক্র মেনে চলতে হবে আমাদের। এবং একটা দেখছিলাম যে তোমাদের ওই শুভ সময়কাল কথা হচ্ছিল যে তোমার পাতা কুচকানো রোগ লঙ্কায়, মরিচে ভীষণ বাড়ছে। এটা একটা বড় কারণ হচ্ছে যে ওই ভাইরাসটা রয়ে যাচ্ছে মাঠে। আমি যদি লঙ্কার পরে আবার লঙ্কা করি বা লঙ্কার ফ্যামিলির যে ফসল করি, লঙ্কার ফ্যামিলিতে টমেটো, আলু, লঙ্কা, বেগুন, এই 4টে ফসল যদি আমরা ক্রমাগত করতে থাকি, ওই জমিতে কিন্তু পাতা কোঁকড়ানো রোগ থেকেই যাবে, কারণ সে ভেক্টরটা পেয়ে যাচ্ছে। আমাকে হয় গ্যাপ দিতে হবে, নয় অন্য ফসল ঢোকাতে হবে। প্রকৃতির যে বৈরী আচরণ, যে সময় যেটা প্রয়োজন সেটাও তো না, এটা তো আমরা মানি না। ওই সারা বছরে কাঁঠাল বলছে, সেই জিনিস হবে। তো সুতরাং প্রাকৃতিকভাবে মানে আমি ওই নিয়মগুলো মানছি। প্রকৃতির যে নিয়মগুলো, যে কোলাবোরেশনের নিয়ম, একটা ফসল একটা ফসলকে সাহায্য করে, মিক্সড ফসল হয়, লেয়ারে হয়। কখনো দেখবেন না প্রকৃতিতে এক রকম ফসল এক লেয়ারে হয়েছে। এইখানে তাকিয়ে যদি দেখেন দেখবেন নানা রকম লেয়ারে আছে ফসলগুলো। হ্যাঁ, গাছগুলো নানা রকম লেয়ারে হয়েছে, কেউ লতিয়ে যাচ্ছে, কেউ বড়, কেউ ছোট। তা আমরা সবসময় চেষ্টা করবো একটু মিশিয়ে করার। এই যে নিয়মগুলো সেগুলো আমরা মানব, সেই মেনে যে চাষ, সেইখান থেকে আমাদের ফসল আসবে, আমাদের উৎপাদন আসবে। সেইটা হচ্ছে এটা যে প্রাকৃতিকভাবে উৎপাদিত, আমি সেইটাকেই বলবো। এটা কিন্তু জৈবর একটা ধাপ বেশি। আমি ইউরিয়ার বদলে গোবর দিলাম, সেটা জৈব হতে পারে, কিন্তু সেইটা হয়তো প্রাকৃতিক নাও হতে পারে। তারপরেরটার ক্ষেত্রে যাচ্ছি। এইটা খুব বেশি করে প্রযোজ্য যারা মাঠের ফসল ছাড়া অন্য ফসল নিয়ে কাজ করেন, জঙ্গলের ফসল নিয়ে কাজ করেন। ধরা যাক আপনি কেঁদ বিক্রি করেন, কি গাব বিক্রি করেন, কি বাঁশ কোড়ল বিক্রি করেন, এই ধরনের জিনিস যারা বিক্রি করেন তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। সেটা হচ্ছে ফসল তোলার ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম মানা হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমি একবারে মুড়িয়ে কেটে নিই না, মুড়িয়ে কেটে তারপরে সেটাকে কার্বাইড দিয়ে পাকাইছি, এটা করি না। যখন যেটা ম্যাচিউরড হবে, যখন যেটা ম্যাচিউরড হয়েছে আমি সেটা তুলেছি। আমার একটা নিয়ম আছে ফসল তোলার। আমি মৌচাক পুরোটা কেটে নিইনি, খানিকটা কেটেছি যাতে মৌচাকটা রয়ে যায়, যাতে আবার ইয়ে করার সম্ভাবনা থাকে। তো এই যে হারভেস্টিং, ফসল তোলার যে নিয়ম, তার একটা নিয়ম আমি মেনেছি। এটাও খুব জরুরি। এই বিষয়গুলো কিন্তু একটু মানা দরকার। মানে এই বিষয়গুলো একটু যেরকম উৎপাদকের কাছে যাওয়া দরকার, সেরকম উপভোক্তাদের কাছেও যাওয়া দরকার। যে আমরা কিন্তু এইটা বলছি, আমরা কিন্তু সাধারণভাবে আমরা আলাদা। অন্য যে জৈব আপনি শপিং মলে গিয়ে কিনতে পাবেন, আমরা সেটা নই। সেই জন্য এই ইন্ডিকেটারগুলো বারবার বলতে চাইছি। আমরা এবার একটু সামাজিক ইন্ডিকেটারে যাই। এইগুলো গেল প্রাকৃতিক ইন্ডিকেটার, প্রকৃতির যে নিয়ম। এবারে সামাজিকগুলো কি? সামাজিকগুলো কি? সেটা হচ্ছে যে সমস্ত তথ্য পরিষ্কার করে বলা হয়েছে। এই খাবারটা কোত্থেকে এসছে, কোন কৃষকের উৎপাদন, কোন জায়গা থেকে এসছে। কৃষককে সর্বাধিক অগ্রগণ্য দেওয়া হয়েছে, যে আমার এটা অমুকের মাঠের ক্ষেত, অমুকের মাঠের ফসল, আমার খাবারে এই আমি দিয়েছি। আমি যদি এটা আচার করি, আমার আচারে এই উপাদান আমি দিয়েছি। হ্যাঁ, তথ্য পরিষ্কারভাবে বলবো যে তার মানে আমার একটা লেবেলিং থাকতে হবে ঠিকঠাক।
সেই লেভেলে আমি পরিষ্কার করে বলবো যে আমার খাবারের এই গুণ আছে, খাবারটা এখান থেকে এসছে, এই খাবারটা এই মানে এই জুলাই মাসে তৈরি হয়েছে, ফলে আপনাকে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে খেয়ে নিতে হবে, মানে এটা নষ্ট হয়ে যাবে। নাহলে কিন্তু ক্রেতাকে ঠকানো হবে। এগুলো পরিষ্কার করে অনেক জায়গায় আমি দেখেছি তারা এইসব অর্গানিক করছেন বলছেন, কিন্তু ওই লেভেলটা তুলে নিয়ে অন্য একটা লেভেল মেরে দিচ্ছে। এই অসততাগুলো কিন্তু করা যাবে, ধরা পড়ে গেলে খুব মুশকিল। আপনার যদি একবার বদনাম হয়ে যায় বাজারে, আপনি বহু কষ্টে কনজিউমার টেনে এনেছেন, আপনি আপনার বদনাম হতে দেয় অ্যাফোর্ড করতে পারেন, আপনার বদনাম হতে পারে, তাহলে আপনাকে স্বচ্ছ থাকতেই হবে। যেটা হচ্ছে না সেটা হচ্ছে না, কিছু করেন না। ওইটাই মনে হয় আমাদের একটা বড় প্লাস পয়েন্ট, ওইটাই আমাদের সেলিং পয়েন্ট, যে আমরা খুব সত্যি কথা বলছি। আমরা ওই প্রাণের মতো একটা ব্যাচের খাবার আর একটা ব্যাচের খাবারে চালাচ্ছি, সৎভাবে বলছি, পরিষ্কারভাবে বলছি। তো আমার মনে হয় কনজিউমার অ্যাওয়ারনেসের একটা বড় জায়গা হচ্ছে যে লোককে লেবেল পড়তে শেখানো। মানুষ কেউ পড়ে না, যদি সেইটা পড়তো, যদি মানুষ লেবেল পড়তো খাবারের লেবেল, তাহলেই দেখতে মানুষ অনেক সচেতন। এই যে পেপসি খায়, কোকাকোলা খায়, প্রাণের ড্রিঙ্কস খায়, পড়ে কি দেখে কি আছে ওতে? দেখে না। মানে ধরুন এটা খুব সিম্পল জিনিস, ম্যাঙ্গো ড্রিঙ্ক। ম্যাঙ্গো ড্রিঙ্কে যে উপাদানের লিস্ট কিন্তু থাকে, সেটা সরকারিভাবে দিতে বাধ্য করে থাকে, মানে কিনা জানি না। ম্যাঙ্গো ড্রিঙ্কে যদি উপাদানের তালিকা থাকে তাহলে প্রথমে কি আসা উচিত? ম্যাঙ্গো। পরে দেখবেন তো কি ম্যাঙ্গো 3-4 নাম্বারে দিয়ে আছে, 7-8 নাম্বারে দিয়ে আছে। তার আগে অনেক কিছু আছে, জল আছে, এই আছে, সেই আছে, চিনি আছে। তাই তো আমরা ঠকাচ্ছি। ম্যাঙ্গো ড্রিঙ্কে তো ম্যাঙ্গো থাকে। তো এই যে আমাকে কর্পোরেটরা ঠকাচ্ছে, এই বোধটা কনজিউমারের তখনই তৈরি হবে যখন সে লেভেলটা পড়বে। ম্যাঙ্গো খাওয়াচ্ছে না, বলছে যে আসল আমের স্বাদে, আসল আমের স্বাদে। আমের স্বাদে না খাওয়াচ্ছে। আচ্ছা, আইসক্রিম, আপনারা যে আইসক্রিম খান, পরে দেখবেন তো আইসক্রিম লেখা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আইসক্রিমটা পার্টিকুলারলি দেখবেন। আইসক্রিম শব্দটা কোনো আইসক্রিম, ওই যে বাটি আইসক্রিম খান আপনারা, কোন আইসক্রিমের প্যাকেটে আইসক্রিম লেখা নেই। ওরা বলে ফ্রোজেন ডেজার্ট, মানে ঠান্ডা ডেজার্ট, মানে হচ্ছে এই যেটা খাবার মিষ্টি ঠান্ডা মিষ্টান্ন। আর ওদের তো ক্রিমই নাই, দুধ তো নাই, ওটা আছে তো ভেজিটেবল হয়। ওদের তো সাদা তেল, ফ্যাট আছে, তেল আছে, রং আছে, ক্রিম নাই, দুধ নাই। আইসক্রিম থাকলে তো আপনি কেস করতে পারেন ওদের এগেনস্টে, সেজন্য আইসক্রিমটা লেখে না, ফ্রোজেন ডেজার্ট এগুলো খুব না, কিন্তু লেখা থাকে না আইসক্রিম, ওই শব্দটা তো লেখা থাকে। দেখেন না, যদি দুধ থাকে তাহলে লিখবে, আইসক্রিম দেয় অ্যাকচুয়ালি দুধ থাকে, যেগুলো দুধ থাকে সেগুলো তো লেখে। আমাদের দেশে যেমন এই আমুল বলে একটা কোম্পানি আছে, আমুল আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমুল একমাত্র আইসক্রিম লেখে, মাদার ডেয়ারি বলে একটা আছে, ওরা আইসক্রিম লেখে, বাকিরা কেউ লেখে না। বাকিরা আইসক্রিম ক্রিম দেয়ই না। স্ট্রং করবে কখন? যখন কনজিউমাররা বুঝবে, যখন দেখবে যে এই ঠকি আর হচ্ছে না। ম্যাঙ্গো জুসের ম্যাঙ্গো ড্রিঙ্কস হইলে আপনি আম না দিয়েও দেখতে পারবেন, ম্যাঙ্গো জুস যদি মেনশন করেন, আপনার এক ফোঁটা আমের পাল থাকতেই হবে, এটার মধ্যে নামের মারপ্যাচ আছে। এইগুলো আমাদের নিয়ে যেতে হবে তাহলে এদের কাছে, কনজিউমারদের কাছে। তারপরে তেল, সর্ষের তেলের কথা ছিল আজ সকালে, শুনছিলাম বাড়ছে। সর্ষের তেল মানে বাংলাদেশি টাকা 300-350 টাকার নিচে সর্ষের তেল বিক্রি করা সম্ভব না, হিসেব মনে। বাজারের তেল কত টাকা দেন কেনেন আপনারা? সর্ষের তেল 150 টাকায়ও পাওয়া যায়, 180, 200, 200। এটা কখনোই তেল হতে পারে না, ওটা কখনোই সর্ষের তেল হতে পারে। এটার মধ্যে সরিষার তেল যদি মানে মিল থেকে বা কি বলে ওটাকে কিনে বলে, এটা ঘানি থেকে যদি নেয়, তো সেইটা সর্বোচ্চ 4 মাস স্থায়ী থাকবে, তারপর ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য ওই যারা আমরা কিনি লোকালি যেগুলো মেল থাকে, তার মধ্যে কিছু কেমিক্যাল দেয়, এটার জন্য 1 বছর পর্যন্ত থাকে, ঝাঁজ। হ্যাঁ, নরমালি কিন্তু ঘানা থেকে নিলে ওগুলো 4 মাসের বেশি হয় না। আর এই সমস্ত কিন্তু কিনতে পাওয়া যায়, যে সর্ষের তেলের ঝাঁজ, হ্যাঁ, ঘিয়ের গন্ধ, পেঁয়াজের গন্ধ, গোবিন্দভোগ চালের গন্ধ, সব কিনতে পাওয়া যায়। যে কোনো চালকে গোবিন্দভোগ চাল করে দেওয়ার কোনো ব্যাপার নেই। যে কোনো খেজুর গুড়ের কি জানেন? খেজুর গুড়ে কি ভেজাল জানেন? হ্যাঁ,
ঘি ভেজাল দেয় না, আলু সেদ্ধ, আলু সেদ্ধ চটকে খেজুর গুড়ের সঙ্গে মিশায় আর খেজুর গুড়ের ফ্লেভার দিন, সকল ফ্লেভার আপনি ইয়েতে সকল গেলেই flavor। পাবেন, চকে গেলেই পাবেন। হ্যাঁ এই কেমিস্ট্রি যে কি করে দিচ্ছে আজকাল। সর্বনাশের কাহিনী হলো কেমিস্ট্রি, যা চাচ্ছে তাই দিচ্ছে। সর্ষের তেলের সব থেকে বড় ভেজাল হচ্ছে যে তেল, সেটা হচ্ছে এরোপ্লেনের তেল। যে তেলে এরোপ্লেন চলে সেটা সব থেকে সস্তা তেল, সেই তেলটা ভেজাল দেওয়া হয়। এবারে কোনো ব্যাপার নেই, যে কোনো তেলকে আপনি সর্ষের তেল বানিয়ে দেবেন, কোনো ব্যাপার নেই। সুতরাং তথ্য খুব জরুরি বিষয়, কনজিউমারকে শেখাতে হবে। তথ্য আপনি পড়ুন, তথ্য সংগ্রহ করুন, জানুন আপনি কি খাচ্ছেন আপনি জানুন, এবং আমরা যখন বিক্রি করছি আমরা চেষ্টা করব সর্বোচ্চ তথ্য স্বচ্ছভাবে দেওয়া। এইটা কিন্তু আমাদের ওই যেটা বলছি যে কনজিউমার তৈরি করার একটা বড় কাজ হবে। এইটা একটা বড় চ্যালেঞ্জ, মানে যেটা কনজিউমারদের সবসময় আমাদের চ্যালেঞ্জ থাকে, যে দামের স্বচ্ছতা। আমি যখন একটা জিনিস 300 টাকায় বিক্রি করছি, আমার নিশ্চয়ই একটা লজিক আছে। আমি বলছি না সেটা কম বা বেশি, কিন্তু আমার একটা লজিক আছে। আমি নিশ্চয়ই কিছু একটা ভেবে 300 টাকা করছি। তো সেইটা যদি চ্যালেঞ্জ করে কেউ, তাহলে যেন আমি বলতে পারি যে আমার 300 টাকাটা এই কারণে ভাই 300 টাকা। ব্যবসা করতে তো অসুবিধা নেই, ব্যবসা তো করতে, ব্যবসাদারা না থাকলে তো পৃথিবী চলবে না, মানে সবাই তো উৎপাদন করে খাবে না। কিন্তু এথিক্যাল বিজনেস, মানে সৎ বিজনেস, মানবিক বিজনেস তো হতে হবে। এবং আপনি বিজনেস করে নিশ্চয়ই পয়সা রোজগার করবেন, মানে আপনার তো 20% 30% রাখা আপনার, না হলে আপনার চলবে কি করে? আপনারা যারা মাঝখানে আছেন বা যারা এই মাঝখানে যারা আছে তারা চলবে কি করে? কিন্তু পরিষ্কার থাকবে যে আমার তেলটা এই কারণে এই দাম, আমার আমটা এই কারণে, আমার এখান থেকে এটা আনতে হয়েছে, এই আমার ট্রান্সপোর্ট লেগেছে, আর আমি এটার উপরে 20% রেখেছি, মানে লজিক থাকতে 20% রেখেছি, রেখে আমার দামটাই দাঁড়িয়েছে। মানে অনেকে বলেন এটা একটা প্রধান কনজিউমারদের একটা প্রধান বক্তব্য হচ্ছে যে আমাদের অর্গানিক খাবারের তো দাম বেশি। এটা ওই ন্যারেটিভটি আমাদের বদলাতে হবে যে দাম বেশি নয়, দামটা সঠিক। আমাদের দেশে খাবার কিনতে পাওয়া যায় অত্যন্ত সস্তা। আমাদের এই সাউথ এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে খাবারের দাম কিন্তু খুব সস্তা। মাথায় রাখবেন, টি শার্টের দাম গত 10 বছরে যে হারে বেড়েছে, খাবারের দাম কিন্তু সে হারে বাড়েনি। আলুর দাম আপনি যদি হিসাব করা শুরু করেন, যে তার লেবার টেবার হ্যান ত্যান ইত্যাদি ধরে, 160 টাকা 180 টাকার নিচে আপনি আলু বেচতে পারবেন কেজিতে। না, আমি যে নিচের যে গভীর পানির জল যে ব্যবহার করছে, সেটার তো সেই তো বলছি, সে তো আনলিমিটেড ব্যবহার করছে, তার তো কোনো কস্ট নাই তার কাছে। একটা কোনো রকম একটা টিউবওয়েল বা একটা, তো এই জিনিসগুলো তো নিয়ে যেতে হবে কনজিউমারদের কাছে। এরপরে মাগনা, যে আপনি অলরেডি সস্তায় খাচ্ছেন, হ্যাঁ ওটা তো মাগনা পাচ্ছেন। জল 1 কেজি বোরো ধান করতে কত জল লাগে? 3000 লিটার। হ্যাঁ 3000 লিটার 1 কেজি বোরো ধান করতে। এটার কস্ট এবার যুক্ত করুক। তো কত পানির দাম কত এখন? 1 লিটার পানি কি দামে কিনে খাই আমরা? এখন 20 টাকা না? না, 30 টাকা। 30 টাকা। 30 টাকা। তো 90 লিটার 20 টাকা, এটাই 20 টাকা, ওটা 30 টাকা। 1 লিটার 30 টাকা। 90,000 টাকা দাম হবে 1 কিলো চালে। না, পাইকারি রেটটা বলে। পাইকারি রেট বললাম, কম করে আমি এর মধ্যে আনুমানিক ধরি। রাইট। তো এইটা তো এই তর্কগুলো তুলতে হবে, না হলে কিন্তু ওই ন্যারেটিভ আপনাকে ফেলবে সবসময় যে আপনাদের তো দাম বেশি, ডাকাতি করে। এরা তো প্রধান অভিযোগ হচ্ছে ডাকাতি করে। হ্যাঁ, আর সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আগের দিনে মানুষ খেতে পেত না, এখন আমরা খেতে পাই। এটাই তো ভাই, খাবার কাকে বলে? সবচেয়ে বড় অভিযোগ আগের দিনে মানুষ তো খাইতোই না, এত খাবার খাচ্ছে এখন, ভুকা নাঙ্গা থাকতোই, এখন সবাই খাচ্ছে ঘরে ঘরে। আমাদের দেশে আবার একজন বলে, হ্যাঁ, পেটে নিয়ে ঘুরতে যায়। হ্যাঁ, চ্যালেঞ্জ করুন যে খাবার আপনি কাকে বলছেন? খাবার তো সেইটাই খাবার যেটা মার্কেট আমাকে বলে দিচ্ছে খাবার। চাল তো আমার খাবার নাই হতে পারে, আমি তো আর হাজারটা জিনিস খেতাম। আমি এখন আমাদের যদি আপনি গ্রামে খাদ্যের কোন সময় খাবার পাওয়া যায়, কোন সময় খাবার পাওয়া যায় না হিসেব করেন,
দেখবেন যে এখন যে সময়টা যাচ্ছে ধান ওঠার আগে, এই সময়টা হচ্ছে অভাবের সময়। এই সময় খাবার নাই গ্রামে, কারণ আগের সিজনে খাবার শেষ হয়ে গেছে, নতুন খাবার এখনো ওঠে নাই। এই সময় একটু প্রকৃতির দিকে তাকান, সমস্ত পাকা ফল এই সময়। প্রধানত বাড়িতে একটা কাঁঠাল ভাঙলে আর কি খেতে লাগে গ্রামের দিকে, প্রকৃতি সিস্টেম করে দিয়েছে এরকম ভাবে। হ্যাঁ, বলে খাবার আমরা ধরে নিছি যে চাল খেতে হবে, চাল আবার কোন চাল? ওই সাদা চাল, সাদা ফসা চাল। বলে এইগুলোকে চ্যালেঞ্জ করা দরকার যে খাবার আপনি কাকে বলছেন? খাবার খেতে না মানে কি? আগের দিন তো ক্যান্সার ছিল না, এখন ক্যান্সার কেন হচ্ছে? এত ডায়াবেটিক কেন? এখন তো খাবার যদি বলে সব মরে যাওয়ার কথা ছিল আগে, শাক পাতা পাতা খেয়ে থাকতো, ভাত খেতে পারতো না ঠিক। এখন বললে যে ভাত খেতে পারতো না, সার বিষ না দিলে মানুষ না খেয়ে মারা যাবে, সার বিষ না দিলে না খেয়ে মারা যাবে। ভাবতো আমি বাংলাদেশে হিসেব কখনো আমি করবো, ভারতবর্ষে আমি 2018 সালে হিসেব করছিলাম, 18-19 সাল যত চাল উৎপাদন হয়েছে, মানে চাল ডাল সব মিলিয়ে দানা শস্য যত উৎপাদন হয়েছে, সেটাই যদি আপনি জনসংখ্যা দিয়ে ভাগ করেন, মানে তখন 130 কোটি ছিল, 130 কোটি দিয়ে ভাগ করছি, যেটা পাইছি সেটাকে আবার 365 দিয়ে ভাগ করছি, আমার উত্তর এসছে 550 গ্রাম। তার মানে প্রতিদিনে আমি প্রতি মানুষকে 550 গ্রাম করে দানা শস্য খাওয়াইতে পারতাম। তার মানে আমার খাবারের অভাব নাই দেশে, আমার ক্রয় ক্ষমতা নাই, আমার সম্পদের সুষম বন্টন নাই, সেইটা সমস্যা। উৎপাদনটা কোনো সমস্যাই নয়। এবং মানে এখনো তুমি যেটা বলছো যে এই সবুজ বিপ্লবের চূড়ান্ত সীমায় দাঁড়িয়েও তো এখন লোকে নাকি করবে, 200 কোটি লোক ক্ষুধা পেটে ঘুমাইতে ভিখারি নেই তথ্য পাবেন। যাই হোক, তো এই তত্ত্ব, এই তর্কগুলো একটু আনা দরকার। এবং এই যে মেন স্ট্রিমের যে ধারণা, খাবার, উৎপাদন, দাম, এগুলোকে চ্যালেঞ্জ করা দরকার। এবং আমার মনে হয় যারা ভিডিও করো বা যারা লেখো ফেসবুকে, এই জিনিসগুলো নিয়ে লেখো। দাম কি? দাম কাকে আমরা দাম বলবো? সঠিক দাম কি? জলের দাম তো আমরা ধরি নাই। খাবার কাকে আমরা খাবার বলবো? কাকে আপনারা খাবার বলে আসছেন? কে বলেছে ভাত খাবার? এই প্রশ্নগুলো। উৎপাদন কাকে উৎপাদন বলে? আপনি মানে ধানের ক্ষেতে কি ধানই একমাত্র উৎপাদন? আর কোনো উৎপাদন নাই সেই ক্ষেতে? একটা ফলের বাগানের কি শুধু ফলটাই, যেটা আমরা ফল পেড়ে খাচ্ছি, ওইটাই একমাত্র উৎপাদন? সে আর কোন, তার কোনো কন্ট্রিবিউশন নাই প্রকৃতিতে? অক্সিজেন দিচ্ছে, তাহলে কাকে উৎপাদন বলবো? টেম্পারেচার কমায় রাখছে, সেগুলোর কোনো মূল্য নাই। এই যে জিনিসগুলো না বলছি যে দাম, খাবার, উৎপাদন, এরকম শব্দগুলো বেছে বেছে এই প্রাকৃতিক কৃষক সমাজের একটা সংজ্ঞার ইয়ে করা হচ্ছে, ডেফিনেশন বুক করা হচ্ছে, একটা লিফলেট করবো যেখানে আমরা এই সংজ্ঞাগুলো লিখি। আমরা এই সংজ্ঞা বলছি, আমরা আপনাদের সংজ্ঞা আমরা মানি, আপনাদের সংজ্ঞা বাজারের সংজ্ঞা, ভুয়ো সংজ্ঞা, এই সংজ্ঞা দেখিয়ে আপনারা এত বছর ধরে আমাদের খুবই পড়ে আসছে। একবার দেলার ভেসেতে বসে হিসাব করেছিলাম, হ্যাঁ, যে সার বিষ মুক্ত উৎপাদন ফসলের দাম কত আর ওটা দিয়ে কত। তো মানে সাদা চোখে মনে হয়েছে যে আমরা সার বিষ ছাড়া যেটা উৎপাদন করি এটার দাম বেশি, কিন্তু ওখানে যে সারে ভর্তুকি দেয়া আছে 75-80 সেই ভর্তুকিটা কোম্পানি নিয়ে গেছে, সেটা কিন্তু কোম্পানি নিচ্ছে ঠিকই, কিন্তু ওই মূল্য যদি ওখানে যোগ করা হয়, তারপরে স্বাস্থ্য ক্ষতি যেটা, হ্যাঁ, ওটা যদি যোগ করা হয়, ডাক্তারের ভিজিট, দেখা যাবে তার ওই রাসায়নিক পণ্যের দাম যেটা আপাতত চোখে কম মনে হচ্ছে, সেটার মূল্য আরো বহুগুণে বেশি। ভর্তুকি আরেকটা শব্দ, ভর্তুকিটা আসলে ভুল, কৃষি ভর্তুকি, কৃষি ভর্তুকি নয় ওটা। ওই ভর্তুকি টাকাটা কোম্পানি পাচ্ছে, মানে সরকার দিচ্ছে ঠিকই, মানে জনগণের টাকাই, কিন্তু পাচ্ছে কোম্পানি, ওটা কৃষকের কোনো ভর্তুকি হচ্ছে না। ওই ইয়ে তো তাই, ইরিগেশন মোটরেও তো তাই, যে মোটর ইয়ে করেন সব ভর্তুকি। বেশ, আরেকটা হচ্ছে যে এটা খুব জরুরি, সেটা হচ্ছে শ্রম আইন। আমি মানে চাইল্ড লেবার বা ছোটদের কাজে লাগাইনি, সঠিক যদি আমার লেবার কাজ করে থাকে আমি তাকে সঠিক দাম দিয়েছি। ছেলেরা যে মানে শ্রমের যে মূল্য পেয়েছে, মহিলারাও সেই মূল্য পেয়েছে, আমি কোনো আলাদা করি নাই। এই সমস্ত বিষয়গুলো খুব জরুরি। এখন ওইটা আমার একটা তর্কের বিষয়।
মূল্যই নাই। আমরা সারাদিন কাজ করলে আমাদের মূল্য নাই। জরুরি কথা। আমার কথা হচ্ছে তোমরা যখন পুরুষদের কাজ করাচ্ছ সঠিক মূল্য দিচ্ছ, আমরা মেয়েরা কি ক্ষতি করেছি? আমি ওদের সাথে বেশি কাজ করি কিন্তু। আর আমি তো এই কাজের সাথে নিরাপদ খাবারের সাথে এই নিরাপদ জীবনের সাথে তো জড়িত এই 12 বছর। আর নিজেও কিছু চিন্তা ভাবনা করছি। নিজে কিন্তু এর মাঝে গরু আমি 2টা কুরবানিতে বিক্রি করছি নিরাপদ, কিন্তু আমি বাইরের কোনো খাবার খাওয়াইনি। সেটা আমি আপনাদেরকে উপহার দিতে চাই। মানে ছাগল হোক, গরু হোক, হাঁস, মুরগি, ভেড়া, এইগুলো আমি কিন্তু বাড়াইছি। কিন্তু যে আমি আপনাদেরকে এমন একটি খাবার দেব যে খাবারটা একদমই বিষমুক্ত। না, আমি যেটা করতেছি, আর আমি তো রান্নাটা আমি সবই পারি। ভাবির হচ্ছে কথা শুনে একটা কথা মনে পড়লো যে কৃষকের পরিবারে জন্ম এবং আবার কৃষকের কাছে ফিরে এসেছে। আমি যখন কলেজে যেতাম ইন্টারমিডিয়েটে, তখন হচ্ছে আমার কলেজের সাথে একটা শ্মশান ঘাট ছিল। শ্মশানের হচ্ছে দেয়ালে লেখা ছিল যে ক্লান্ত পথিক ফিরে এসো, ঘুরে ফিরে আবার ফিরে এসো। বউরা আসলে একটু বুঝে মাথা ঠান্ডা করে দিয়ে। আমি কিন্তু এখানে নিজের আগ্রহে আসছি, আমার স্বামী কিন্তু বলি নাই। ও বলবে যে রান্নাঘরে খালা কি করছে দেখো তো, এই কথা বলবে। কিন্তু আমার নিজের আগ্রহের কারণে আমি এখানে আসছি। কারণ এমন একজন মানুষের সাথে আমি বসবাস করি, মানে এত ভালো মানুষের সাথে, আমার তো কিছু শেখা উচিত। কৃষি ক্ষেত্রে কিন্তু মহিলাদের শ্রম এবং বুদ্ধি অনেক বেশি কাজে লাগানো হয়, কিন্তু সেই পরিমাণে আমরা তার মূল্য দিই। মানে ফ্যামিলি ফার্মিং হচ্ছে সেটা অন্য কথা। তো আমি যখন বাইরের লেবার কাজে লাগাচ্ছি, যদি আমি মহিলা লেবার কাজে লাগাই এবং পুরুষ লেবার কাজে লাগাই, দেখবেন পুরুষ লেবার তাও বিড়ি ফুঁকতে উঠে যাচ্ছে, 3 বার ছুটি নিচ্ছে, মহিলারা কিন্তু করছেন না। তো আমার মনে হয় একটা সমতা থাকা উচিত। মেয়েরা কিন্তু পুরুষের চাইতে কম বহন করতে পারে, কিন্তু পুরুষরা যদি 1 মণ ধানের বস্তা মাথায় করে নিয়ে যেতে পারবে, মেয়েরা ওইটা পারবে না। কিন্তু তাদের তুলনায় কিন্তু মেয়েরা সবসময় ব্যস্ত থাকে, কাজ বেশি করে। এটা আমি নিজে করি, আমি নিজে জানি যে আমরা কত কাজ করি। আপনার এই কথাটাও বাদ, আমি এবার গিয়ে দিনাজপুরে দেখেছি মহিলারা যেই ধানের আঠা মাথায় নিছে, পুরুষরা মনে পারবো না। মহিলারা এখন ট্রাক্টরও চালাচ্ছে, আমি দেখছি পাঞ্জাবের দিকে ট্রাক্টর চালাচ্ছে, হ্যান্ড ট্রাক্টর চালাচ্ছে, সব কিছু। আমি এখানে তো ধান লাগাইছি, তো ধান কাটছি আমি এখানে সবকিছুই করছি। সে তো ঠিক। তো ওইটা মাথায় রাখতে হবে যে আমি যেন কাউকে না ঠকাই, উৎপাদন করতে। আর শেষ যেটা হচ্ছে, এইটা একটু কমপ্লেক্স জিনিস, সেটা তো আমরা যারা চাষ করি এবং বিক্রি করি একসঙ্গে, তাদের ক্ষেত্রে এটা অতটা লাগু নয়। কিন্তু অনেকে আছে যারা মানে চাষের পদ্ধতিকে কন্ট্রোল করে, মানে সরাসরি চাষে যুক্ত নন, শুধুমাত্র খাবারটা তার থেকে সংগ্রহ করে নেন। এটা হচ্ছে যে উৎপাদনের পদ্ধতির উপরে মালিকানা ভিত্তিক নিয়ন্ত্রণ নাই। এটার মানে কি, আমি বিক্রি করব বলে কৃষককে বাধ্য করছি না তুমি এই ফসলটা ফলাও, বুঝতে পারছি? আমার কোনো মালিকানা নেই কৃষকের উৎপাদনের উপর, আমি বাধ্য করছি না কৃষককে। কন্ট্রাক্ট ফার্মিং নয়, মোদ্দা কথা কন্ট্রাক্ট ফার্মিং নয়। কৃষকের যে সারপ্লাস, কৃষকের যে নিজের বাড়ির চাহিদা, সেইটাতে আমি ভাগ বসাই না। আমি কেবলমাত্র তার উদ্বৃত্তটা নিচ্ছি। উৎপাদনের পদ্ধতির উপরে মালিকানা ভিত্তিক নিয়ন্ত্রণ নেই, না আমার মালিকানা নেই। এটা এইরকম 10-11টা ইন্ডিকেটর নিয়ে আমি ভাবছিলাম, ফলে ওই জন্য শুধু জৈব আর অজৈব এই তর্কটা আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আর সঠিক তর্ক নয়, মানে যথেষ্ট নয় আমার মনে হয়। এগুলো উৎপাদনের পদ্ধতি, কিন্তু আমি যখন খাবার বলবো, খাবারটা তো শুধু উৎপাদন নয়, খাবার সঙ্গে আর অনেক কিছু জড়িত। আমি এক অর্থে আমি তাও বলবো প্রাকৃতিক খাবারটা সব থেকে কাছাকাছি, যদি এক কথায় বলতে হয়। প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক উৎপাদন ব্যবস্থা, সেইটা সব থেকে কাছাকাছি। এখানে স্পিকার কেউ আছেন কিনা আমি জানি না, কিছু মনে করবেন না। জিরো বাজেট ফার্মিং বলে কিছু হয় না, কোনো ফার্মিং এ জিরো বাজেট নয়। লেবারটা কোথায় যাবে? জিরো বলে কিছু নাই। আপনি যখন আর ন্যাচারাল ফার্মিং আর প্রাকৃতিক কৃষি আসলে একটু আলাদা, মানে ফার্মিং জিনিসটাই ন্যাচারাল, ফলে ন্যাচারাল ফার্মিং বলে কিছু হয় না। ফার্মিং জিনিসটাই আর্টিফিশিয়াল, ওইভাবে তো প্রকৃতি তেরমভাবে করে না, জঙ্গল তেরমভাবে নয়। তো আপনি যখন চাষ করছেন, আপনি মেনে নিয়েছেন এটা অপ্রাকৃতিক, আপনি একটা প্রকৃতি বিরোধী কাজই করছেন। আপনি যতটা প্রকৃতির নিয়ম মানতে পারছেন
কোনো ম্যানিপুলেশন করলে এটা তার প্রাকৃতিক থাকছে না, কোনো তো একটা ম্যানিপুলেশন প্রাকৃতিক থাকছে, সেইগুলো আমাদের মেনে নিতে হবে। কিন্তু এই শব্দ নিয়ে তো সবসময় একটা ক্যাচার লাগে, শব্দ নিয়ে সবসময় ক্যাচার বলবো কি আসলে আপনার ডেফিনিশনটা খারাপ নাকি? এটাই সবচেয়ে কাছের প্রাকৃতিক নিজেদের এখানে ডেফিনিশনটা খারাপ। নিয়ম মেনে সকল প্রাণের জন্য মঙ্গলজনক স্বনির্ভর সুস্থায়ী কৃষি প্রকৃতির নিয়ম মেনে বলা যায় না, আমরা তো 2-3 শব্দ একটা কিছু বলবো। প্রকৃতির নিয়মটা মানছি, প্রিন্সিপালগুলো মানছি। আমরা মানছি যে প্রকৃতির আমরা একদম হুবহু কপি করতে পারছি না, ঠিক আছে? নিরাপদ বলা, এটা কি নিরাপদ কৃষি? তো এই সেশনে আমি এটা আলোচনা করার চেষ্টা করছিলাম যে এই দাদা প্রশ্ন করছিলেন যে খাবার কি, আমরা কিভাবে বলবো। এবং আমার মনে হয় যে আমরা যারা চাষির বাইরে গিয়ে আমাদের কাজটা যেহেতু এইখানেও এবং ওইখানেও, ওদের সঙ্গে যোগাযোগ, এদের সঙ্গে যোগাযোগ, আমাদের এই ইন্ডিকেটরগুলো একটু মনে হয় মাথায় রাখতে হবে। এগুলো আমি দিয়ে যাচ্ছি এখানে, কাজে লাগতে পারে। তো ইন্ডিকেটরগুলো আরো ভেঙে ভেঙে আমাদের বুঝতে হবে, সূচকগুলো। এই রাস্তা একটু খটোমটো লাগছে, একটু মনে হয় মাথাটা গুলিয়ে গেল, কিন্তু ব্যাপারটা একটু জটিল। জটিলভাবে বুঝতে হবে, সরলীকরণ করে ফেললে হবে না। বলেন, প্রশ্ন বলেন। কটার সময় জামাত, কটা বাজে এখন? নামাজের জন্য বিরতি দিব, সেজন্য একটু সঠিক সময় খাওয়া হয়েছে। কি পরিকল্পনা কি ছিল? হ্যাঁ, এই সময় ছিল, ঠিক একদম। 2-3 মিনিট। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমরা একটু আলাপ করে নিই, একটু শর্ট করে। হ্যাঁ, নর্মালি ফুড ফরেস্টের মতো যে আইডিয়াগুলো আছে, যেখানে ফার্মিংটা আপনি করতেছেন, মানে আমরা যেরকম শস্য নিয়ে চিন্তা করি ওভাবে না, মানে আপনি প্রকৃতি দেখে ওই নিয়মটাকে ফলো করে স্ট্যাকিং এর মতো জিনিসগুলোকে নিয়ে আসতেছেন, তো মানে ওটা কি আর একটু বেশি প্রাকৃতিক হচ্ছে নাকি? ফুড ফরেস্ট আর একটু কাছাকাছি, যেতে পারছি, যেখানে আমি গাছকেও মানে ধীরে ধীরে চাষ ব্যবস্থার মধ্যে ঢোকাচ্ছি। কারণ আমাদের দেশে কৃষিটা আসলে গাছ নির্ভর হওয়া উচিত ছিল ফসল নির্ভরের থেকে। কারণ আমাদের প্রচুর রোদ, তো এতটা রোদ, গাছ আসলে কি করে, আমরা তো আসলে যেটা করি সেটা যে সূর্যের আলোকে ধরে খাবারে কনভার্ট করি, এটাই তো আমাদের কাজ। তো সেটা সব থেকে ভালো করে গাছ, তার থেকে ভালো তো কেউ করতে পারে না। ফলে গাছ আরো বেশি আমাদের দরকার ছিল, কারণ আমাদের দেশে প্রচুর সূর্যালোক। কিন্তু আমাদের তো পড়াশোনার পদ্ধতিটা ইউরোপীয়। আমাদের সমস্ত বই, যদিও আমাদের এদেশীয় লোকেদের লেখা, সব কটা বই তো ইউরোপিয়ান আর আমেরিকান এগ্রিকালচার বইয়ের কপি। আর আরেকটা ইন্ডিয়াতে যেমন ভাস্কর সাবে যেরকম ন্যাচারাল ফার্মিং নিয়ে যেটা করছিলেন গুজরাটে, তো মানে ফুড ফরেস্টের আইডিয়াটা তার ভিতরে ছিল। হ্যাঁ, সো আছে, মানে এমন না যে আমাদের ট্রেডিশনালিও নেই। কিন্তু দেখতে হবে যে অনেকগুলো বিষয় ফুড ফরেস্ট করে সত্যি সত্যি কিন্তু যতটা আমাদের এখন যোগানে চলে গেছি, আমার বিশ্বাস আমি প্রাকৃতিক করে সেই লোককে খাওয়াতে পারবো, কিন্তু ফুড ফরেস্ট জাতীয় জিনিস করে করতে পারবো। বাট এটা আমার নিজের জন্য তো বেশি তো করতেই পারে। আচ্ছা, ফুড ফরেস্ট তো বাংলাদেশে সব গৃহস্থ বাড়িতে ফুড ফরেস্ট আছে। আমরা আমাদের বিরতিতে যাব, যেগুলো যে আলাপগুলো উঠতেছিল এখন শেষ মুহূর্তে একটা বিতর্ক তৈরি হলো যে আমরা কি আসলে বলবো। বলার ক্ষেত্রে যে যেভাবে বলতেছে সেভাবে, এটা মানে যখন আমরা নেচারটাকে মানতে চাই, নেচার একটু ডাইভার্সিটি হচ্ছে মূল বৈচিত্র্য। অথবা আপনার মতো করে নাম বলবেন, আরেকজনের মতো করে নাম বলবে, সেটা থাকা দরকারি। একেবারে একটাই যে থাকতে হবে, এই নামেই সব চলতে হবে, এরকম কোনো কিছু নেই। তো আমরা সেই জায়গায় একটাই আমার বড় লক্ষ্য ছিল, এই জন্য ইন্ডিকেটরগুলো আমি লম্বা করছি, 10-11টা করছি। এইগুলো ভুলে যাবেন না, এইগুলো গন্ডগোল হয়ে গেলে একটু মূল কাজের যা করছেন করুন। হ্যাঁ, কাজের জায়গাগুলো কিন্তু একেবারে ক্লিয়ার যে আপনাকে প্রকৃতির নিয়ম মেনে আপনাকে করতে হবে, এটা কোনো বিকল্প নেই। এখন আপনি সেটার প্রকৃতির নিয়ম মানতে গেলে প্রকৃতির যতগুলো আছে সবগুলো মানতে হবে। তো আপনি মঙ্গলের জন্য করবেন, আপনি করলেন অর্গানিক, আবার উপরে দিলেন এমন নেট যে পাখি আসলে ঝুলে থাকে মরে, তাহলে তো এটা হলো না, তাই না? কিন্তু এমনও যে সবার মঙ্গল আমরা বিবেচনা করতে পারবো সেরকম না। কিন্তু আপনি যদি ভিতর থেকে চান যে সবার জন্য মঙ্গলজনক হোক, আপনি স্বনির্ভর করলে কি হবে? স্বনির্ভর হতে গেলে আপনার সব কিছু করতে হবে,
জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু যত ধরনের বীজ আছে বীজ আপনাকে সংরক্ষণ করতে হবে। সুস্থায়ী করতে হলে কী করতে হবে যেন আপনি যে ক্ষেতটা আছে এই মুহূর্তে আপনার ছেলে এসে যেন জমিটা ওই রকমই পায়, ওই রকম উর্বরই পায়। তাহলে আপনি রাসায়নিক সার দিতে পারবেন না, আপনি পেস্টিসাইড দিতে পারবেন না, আপনি উল্টাপাল্টা করতে পারবেন না। এরকম একটা কাছাকাছি জায়গা হয়তো আমরা যাবো, আমরা তো সবাই মিলে শুরু করছি নানা জায়গা থেকে। আমরা একটা ইয়েতে যাই, বিরতিতে যাই, আর একটা পর্যন্ত একটা বিরতি। এর মধ্যে আপনাদের নামাজ, যারা নামাজ পড়বেন কাছাকাছি মসজিদ আছে, গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলে দেখা যাবে খুব বটতলা থেকে উত্তর দিকে চলে যাবেন, সামনে মসজিদ। আর যারা নামাজ পড়বেন না তারা নদীতে যেতে পারেন। যদি কেউ গোসল করতে চান নদীতে, একবারে এই আসাম থেকে পানি আসতেছে, ওই পানিতে যদি কেউ গোসল করতে চান তাহলে গোসল করতে পারেন। অন্যরা যে যেখানে যার মতো করে সময় কাটান। কিন্তু ঠিক 2:30টার সময় আমরা আমরা 2টার সময় হচ্ছে খাবারের আধা ঘন্টা 2টা পর্যন্ত, এখন থেকে 2টা পর্যন্ত আপনারা আপনাদের মতো করে সময় কাটান।